কালো সোনা নামটা শুনেই বোঝা যায় এর গুরুত্ব কতটা। পৃথিবীর অনেক গভীরে লুকিয়ে থাকা এই সম্পদটাই কিন্তু আমাদের আজকের আধুনিক সভ্যতাকে চালাচ্ছে। চলুন আজ আমরা এই কালো থকথকে তরলের অবিশ্বাস্য যাত্রার গল্পটা শুনি, কিভাবে এটা কোটি কোটি বছর ধরে তৈরি হয়ে আমাদের গাড়ির ফুয়েল ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছায়। পেট্রোল পাম্পে গাড়ির লম্বা লাইন, বাজারে গেলেই মনে হয় সবকিছুর দাম যেন বেড়েই চলেছে। এই ব্যাপারগুলো আজকাল আমাদের সবারই চোখে পড়ে। কখনো কি মনে হয়েছে এই সব কিছুর পেছনে কারণটা কি? আসলে সব কিছুর পেছনেই রয়েছে একটাই জিনিস, মাটির গভীর থেকে উঠে আসা ওই কালো আঠালো পদার্থটা, যাকে আমরা বলি ক্রুড অয়েল। চলুন এর পেছনের আসল রহস্যটা আজ আমরা জেনে নিই। এই তেলের গল্পটা কিন্তু আজকের না, ডাইনোসরদেরও কোটি কোটি বছর আগের গল্প এটা। চলুন একটা টাইম ট্রাভেল করে সে প্রাচীন অতীতে ফিরে যাই আর দেখি প্রকৃতি ঠিক কিভাবে এই মূল্যবান সম্পদটি তৈরি করেছে। ভাবা যায় আজ থেকে প্রায় ৩০-৪০ কোটি বছর আগের কথা। তখনকার সমুদ্রে ভেসে বেড়াত প্ল্যাঙ্কটন আর অ্যালগির মতো কোটি কোটি আণুবীক্ষণিক জীব। যখন এরা মারা যেত, এদের দেহ জমা হতে থাকত সমুদ্রের একেবারে তলায়। সেখানে অক্সিজেন ছিল না বললেই চলে, তাই তারা কিন্তু পুরোপুরি পচেও যায়নি। এরপর লক্ষ লক্ষ বছর ধরে তাদের উপর জমতে থাকে কাদা আর বালির স্তর। এরপর পৃথিবীর টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করার ফলে এই স্তরগুলো আরও গভীরে, প্রায় ২ থেকে ৪ কিলোমিটার নিচে চলে যায়। আর ঠিক সেখানেই আসল ম্যাজিকটা শুরু হয়। বিজ্ঞানীরা এই বিশেষ জায়গাটাকেই বলেন অয়েল উইন্ডো, মানে এটা হলো তেল তৈরির জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ, একটা সুইট স্পট বলা যায়, যেখানে তাপমাত্রা আর চাপ দুটোই একেবারে ঠিকঠাক। এই পরিবেশেই ওইসব প্রাচীন জৈব পদার্থ প্রথমে কেরোজেন নামের একটা মোমের মতো জিনিসে পাল্টে যায়, আর তারপর লক্ষ লক্ষ বছর ধরে সেখান থেকেই ভাঙতে ভাঙতে তৈরি হয় আমাদের আজকের ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাস। কিন্তু ভাবুন তো, তেল তো তৈরি হলো, কিন্তু সেটা থাকবে কোথায়? এর জন্য প্রকৃতি নিজেই একটা অসাধারণ ফাঁদ তৈরি করেছে। তেলটা যেখানে তৈরি হচ্ছে সেটা হলো সোর্স রক। তেল তো হালকা, তাই সে ওপরে উঠতে চায় আর গিয়ে জমা হয় রিজার্ভার রক নামের একটা ছিদ্রবালা পাথরের ভেতর। কিন্তু ওপরে ওঠার রাস্তা যদি বন্ধ না করা যায়, তাহলে তো সব বেরিয়ে যাবে। এখানেই আসে ক্যাপ রক, একটা শক্ত ঢাকনার মতো কাজ করে এটা। এই ৩টে জিনিস, সোর্স রক, রিজার্ভার রক আর ক্যাপ রক, যদি ঠিকঠাক মতো এক জায়গায় না থাকে, তাহলে কিন্তু কোনো তেলের খনি তৈরিই হবে না। আচ্ছা, তেল তো নহয় তৈরি হলো কোটি কোটি বছর ধরে মাটির নিচে, কিন্তু আমরা মানে মানুষেরা কিভাবে এই গুপ্তধনের খোঁজ পেলাম, আর কিভাবেই বা এটা আমাদের জীবনের এত বড় একটা অংশ হয়ে উঠল? চলুন এবার সেই ইতিহাসটা একটু দেখি। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, যে কেন মধ্যপ্রাচ্যে এত এত তেল, অন্য কোথাও নয় কেন? এর উত্তরটাও কিন্তু লুকিয়ে আছে কোটি কোটি বছর আগের ইতিহাসে। সেখানে একসময় ছিল টিথিস নামের এক বিশাল সমুদ্র। টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে সেই সমুদ্রের তলার অংশটা ওপরে উঠে আসে, আর আজকের মিডল ইস্ট তৈরি হয়। আর এই ধাক্কাধাক্কিতেই মাটির নিচে আটকা পড়ে যায় এক বিশাল তেলের ভাণ্ডার। মানে এটা আক্ষরিক অর্থে একটা জিওলজিক্যাল লটারি জেতার মতো ব্যাপার। পেট্রোলিয়াম আবিষ্কারের আগে মানুষ কিভাবে রাত কাটাত একটু ভাবুন তো। আলো জ্বালাতো তিমি মাছের তেল দিয়ে, যা ছিল যেমন দুর্লভ তেমনই দামি। কিন্তু ১৮৫২ সালের পর সবকিছু বদলে গেল, কারণ তখন আবিষ্কার হলো কেরোসিন। আর এটা ছিল একটা সত্যিকারের বিপ্লব। আগে যেখানে তিমি মাছের তেলের জন্য প্রতি মাসে $10 লাগত, সেখানে এখন সারা বছরে $10 কাজ হয়ে যাচ্ছে। শুধু তাই না, আলোটাও অনেক উজ্জ্বল। প্রথমবারের মতো সাধারণ মানুষের ঘরও রাতের বেলায় আলোয় ভরে উঠল। কেরোসিন তো ছিল শুধু শুরু, আসল খেলাটা কিন্তু বদলে দিল ডিজেল ইঞ্জিন। ১৮৯০-এর দশকে রুডলফ ডিজেলের এই আবিষ্কারের পর পেট্রোলিয়ামের চাহিদা একেবারে আকাশ ছুঁয়ে ফেলল। মানে যেটা শুধু আলো জ্বালানোর কাজে লাগত, সেটাই হুট করে হয়ে গেল আমাদের পুরো পরিবহন ব্যবস্থা আর কলকারখানার মূল শক্তি। আচ্ছা, মাটির নিচ থেকে যে কালো আঠালো জিনিসটা তোলা হয়, ওই ক্রুড অয়েল, ওটা কিন্তু সরাসরি গাড়ির ট্যাঙ্কে ঢেলে দিলেই গাড়ি চলবে না। ওটাকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। চলুন রিফাইনারির সেই জাদুর দুনিয়াটা একটু ঘুরে আসা যাক। তো রিফাইনারিতে প্রথমে কি করা হয়?
এই ক্রুড অয়েলকে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হয়, যতক্ষণ না এটা পুরোপুরি বাষ্প হয়ে যায়। এরপর এই গরম বাষ্পকে পাঠানো হয় বিশাল লম্বা একটা টাওয়ারের ভেতরে, যেটাকে বলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন টাওয়ার। আর জেনে রাখুন, এই টাওয়ারটাই কিন্তু পুরো রিফাইনারির হার্ট। ব্যাপারটা বেশ মজার। এই টাওয়ারের নিচে থাকে সবচেয়ে বেশি গরম, আর যত ওপরে ওঠা যায় তত ঠান্ডা হতে থাকে। ফলে ওই গরম বাষ্পটা যখন ওপরে উঠতে শুরু করে তখন সে ঠান্ডা হতে থাকে, আর বিভিন্ন তাপমাত্রায় বাষ্পের বিভিন্ন অংশ তরল হয়ে আলাদা হয়ে যায়। যেমন ধরুন, একদম ওপরে যেখানে সবচেয়ে ঠান্ডা, সেখানে জমা হয় সবচেয়ে হালকা জিনিসগুলো, মানে আমাদের রান্নার এলপিজি গ্যাস। তার একটু নিচে পেট্রোল, তারও নিচে কেরোসিন, যেটা প্লেনে ব্যবহার হয়, তারপর ডিজেল, আর একদম শেষে টাওয়ারের তলায় পড়ে থাকে সবচেয়ে ভারী আঠালো জিনিসটা, বিটুমিন বা আলকাতরা, যেটা দিয়ে আমরা রাস্তা বানাই। কি অসাধারণ, তাই না? আমরা তো পেট্রোলিয়াম বলতে শুধু পেট্রোল, ডিজেল বা কেরোসিনের কথাই ভাবি, তাই না? কিন্তু এখানেই আসল গল্পটা লুকিয়ে আছে। আমাদের চারপাশের এমন অসংখ্য জিনিস আছে যা এই তেল ছাড়া তৈরি হতো না। চলুন দেখি কিভাবে এই কালো সোনা আমাদের পৃথিবীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সাধারণত এক ব্যারেল, মানে প্রায় 159 লিটার ক্রুড অয়েলকে যদি রিফাইন করা হয়, তাহলে সেখান থেকে প্রায় 88 লিটার পেট্রোল, 48 লিটার ডিজেল আর 26 লিটারের মতো জেট ফুয়েল বা কেরোসিন পাওয়া যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, আরও প্রায় 32 লিটারের মতো অন্যান্য পণ্য তো তৈরি হয়। প্রশ্ন হলো, এই জিনিসগুলো আসলে কি? আর এখানেই আসল চমকটা। রিফাইনিং প্রসেসে ন্যাপথা নামের একটা বাই প্রোডাক্ট তৈরি হয়, আর এই ন্যাপথাই হল পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির মূল কাঁচামাল। আমাদের হাতের প্লাস্টিকের বোতল, ফোন, গাড়ির ড্যাশবোর্ড, কসমেটিক্স, ওষুধ, রং, এমনকি আমরা যে সিনথেটিক কাপড়ের পোশাক পরি, তার সবকিছুই তৈরি হয় এই ন্যাপথা থেকে। মানে একটু ভেবে দেখলেই বোঝা যায় আমরা আসলে তেল দিয়ে তৈরি একটা পৃথিবীতেই বাস করছি। তাহলে বুঝতেই পারছেন, কোটি কোটি বছরের এক লম্বা সফর শেষে এই কালো সোনা আজ আমাদের সভ্যতার একেবারে কেন্দ্রে চলে এসেছে। কিন্তু প্রশ্নটা হলো, যে সম্পদটা তৈরি হতে প্রকৃতির এতগুলো বছর লেগে গেল, তার ভবিষ্যৎটা কি? পেট্রোলিয়াম আধুনিক সভ্যতার লাইফলাইন, কথাটা কিন্তু 100% সত্যি। আমাদের অর্থনীতি, যাতায়াত ব্যবস্থা, আমাদের রোজকার জীবন, এমন কিছু কি আছে যা এর উপর নির্ভর করে না? প্রায় সব কিছুই তো এর উপর ভর করে চলছে। আর এই নির্ভরতাটা ঠিক কতটা, তার একটা আন্দাজ দিই। আমরা সারা পৃথিবীতে রোজ প্রায় 10 কোটি ব্যারেল তেল ব্যবহার করি প্রতিদিন। সংখ্যাটা এতটাই বড় যে কল্পনা করা কঠিন। আর এটাই দেখিয়ে দেয় যে আমরা এই সম্পদের ওপর ঠিক কতটা নির্ভরশীল। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই, যে সম্পদটা তৈরি হতে প্রকৃতির লেগেছে কোটি কোটি বছর, আর আমরা সেটা ব্যবহার করছি অবিশ্বাস্য গতিতে। সেটা যদি একদিন শেষ হয়ে যায়, তাহলে কি হবে? আমাদের এই সভ্যতার দ্রুতগতির চাকাটা কি থেমে যাবে, নাকি ফুরিয়ে যাওয়ার আগেই আমরা নতুন কোনো পথের সন্ধান খুঁজে নেব? এই ভাবনাটাই আজ সবার জন্য রইল।